আজকে আমরা আমাদের জয়ন্তী সফর শেষ করে সান্তালাবাড়ি হয়ে বক্সা ফোর্ট হয়ে লেপটা খাতে যাব। সেই যাওয়ার পথেই বক্সা মোড় এবং তারপরে 28 মাইল ভুটিয়া বস্তি, 29 মাইল ভুটিয়া বস্তি এবং ফাইনালি সান্তালাবাড়ি, যেটা বক্সা টাইগার রিজার্ভের কোলে একটা ছোট গ্রাম। তো এই 28 মাইল ভুটিয়া বস্তিতে আমরা এবার ফেরার সময় থাকবো। গতবার এইখান দিয়ে বক্সা যাওয়ার পথে, মানে সান্তালাবাড়ি যাওয়ার পথে 28 মাইল বস্তির লোকেশন যেটা, সেটার সৌন্দর্যে অভিভূত হয়ে গিয়েই মূলত আমরা পরের বার এখানে থাকার ডিসিশন নেই, যেটা এইবারে বাস্তবায়িত হতে চলেছে। অধিকারী হোমস্টে আমাদের ফিরে আসার পথে থাকার জায়গা। ও আপনি আমি তো আপনাকে দেখি এক মিনিট। বক্সা মোড়, যেটা জয়ন্তী আর সান্তালাবাড়ির মাঝামাঝি। জয়ন্তী থেকে বক্সা মোড় 5 কিলোমিটার, বক্সা মোড় থেকে সান্তালাবাড়ি 5 কিলোমিটার। এই সান্তালাবাড়ি বা সাঁওতালাবাড়ি বা সাঁতরা বাড়ি, অনেকেই অনেক রকম উচ্চারণ করে। এটি মূলত বক্সা টাইগার রিজার্ভের কোলে একটা ছোট গ্রাম। এটা বনের মূল এলাকায় অবস্থিত আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য তো বহন করেই। বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত, এটা সবাই জানেন। এর উত্তরের সীমানা ভুটানের খুব কাছাকাছি, যেটা সিনচুলা পাহাড়, ভুটানের যে রেঞ্জ, সেই পাহাড়ের শ্রেণীকে প্রায় স্পর্শ করে যায়। আর এর পূর্ব দিক প্রায় আসাম রাজ্যের সীমানায় পড়ে গেছে। পুরো এরিয়াতে বনাঞ্চল এবং পাহাড় ছাড়াও জৈব ঔষধি, পুষ্টিকর ভেষজ মূল এবং সুগন্ধযুক্ত উদ্ভিদ, বিভিন্ন প্রজাতির জন্য বিখ্যাত। আর সবচেয়ে উপরে তো এই সান্তালাবাড়ি থেকে বক্সা ফোর্ট, যা ইতিহাস প্রসিদ্ধ, এবং তারপরে বিভিন্ন ট্রেক রুট এখানে আছে, সেইগুলো যাওয়াই যেতে পারে। তার মধ্যে আমরা একটি যাব লেপচাখা, যেটা সাঁওতালাবাড়ি থেকে 6 কিলোমিটার দূরে। আরও আছে রূপম ভ্যালি, লোপার্স পয়েন্ট ইত্যাদি অনেকগুলো ট্রেক রুট এই সান্তালাবাড়ি থেকে শুরু হয়। এমনকি লেপচাখা থেকে আবার একটা ট্রেক রুট বড় মহাকাল, ছোট মহাকাল হয়ে জয়ন্তী, নদী খাত হয়ে জয়ন্তীতেও গিয়ে পৌঁছায়। সব মিলিয়ে মিশিয়ে এই সান্তালাবাড়ি এই মুহূর্তে একটা বেশ জনপ্রিয় পর্যটন স্থল হিসেবেই ধরা যায়। এই রাস্তা যেখান দিয়ে আমরা যাচ্ছি, 2013 সালেও খুবই খারাপ অবস্থা ছিল, গাড়ি প্রায় অ্যাক্সেল হুইল ভেঙে যাওয়ার মতো অবস্থা হতো। এই মুহূর্তে কিন্তু সরকারের ব্যবস্থাপনায় খুব সুন্দরভাবে এই পুরো রাস্তা বাঁধিয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের যথেষ্ট ধন্যবাদ পাওয়ার জন্যই তারা দাবি রাখে বলা যায়। আজকে মঙ্গলবার, সপ্তাহে একদিন সান্তালাবাড়িতে হাট বসে। আমাদের সৌভাগ্য যে আজকে আমরা সেই হাট বারে এসে পৌঁছেছি এবং এই হাটের ঘুরে দেখার বা
ছবি তোলার যে বিরল সুযোগ সেটা সদ্ব্যবহার করতে পারছি। 그래. এই সান্তালাবাড়িতে যে গ্রামীণ বাজার বসে, এই কমলালেবু স্থানীয়ভাবে সাঁতরা নামে পরিচিত এবং এই থেকেই কিন্তু গ্রামটার নাম হয়েছে সাঁতরা বাড়ি বা সাঁওতালা বাড়ি। রাজেশ, বাড়ির ওখানে কি হোমস্টে হয়েছে? তোমার বাড়ির ওখানে হোমস্টে হয়েছে? নিয়ে গেছিলে? এখনো হয়নি? জায়গাটা খুব সুন্দর তো, একদম নদীর ধারে তো তোমার বাড়ি। আমি গেছিলাম, তুমি আমাদের নিয়ে গেছিলে। ও ওরম ভাবে ধরে না, জিনিসটা 12টা বেজে যাবে। এদের হাতে পড়েই ট্যাক্সি এগুলো যায় 12টা বাজে। আমি একটু হাট ঘুরে আসি এই বাজারে, আসছি। হোক। দুইটা পাঁচ ছয় না কাকা जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही था वही था वही था वही था। जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही था वही था वही था वही था। वो जो मुझ में समाया मोला वही नहीं आया। এই হচ্ছে সেই সাপ্তাহিক গ্রামীণ হাটের দৃশ্য। আশেপাশের প্রচুর জায়গা থেকে লোকজন একদিনে ভিড় করে এখানে সারা সপ্তাহে
নয় আবার খুব ছোটও নয়, মোটামুটি মাঝারি সাইজের একটি খুব প্রসিদ্ধ এবং জনপ্রিয় এই সান্তালাবাড়ির মঙ্গলবার হাট। এখন আমরা চলেছি সান্তালাবাড়ি থেকে 0.2 কিলোমিটার। আগে এটুকু হেঁটে যেতে হতো, এখন গাড়িতেই যাওয়া যাচ্ছে, এই সুবিধাটা হয়েছে। পুরোটাই ট্রেক করলে আরও হয়তো রোমাঞ্চকর হতো, যেটা অবশ্য আমরা ফেরার সময় করেছি। যাওয়াটুকু গাড়িতেই যাওয়া, কাউকে পেলে তুলে নি, তারপর থেকে আবার ট্রেক। কাউকে পেলে তুলে নি, একটা দুটো সিট হয়ে যাবে, সান্তালাবাড়ি 100 টাকা নিয়ে নেবো। একদম নিচ থেকে এটাও ডকুমেন্টেড। সাপোর্ট প্রায় 3 কিলোমিটার বা 3.5 কিলোমিটার, সেখান থেকে আরো 1.5 কিলোমিটার করে উঠে মানে লেপচাখা। আমাদের আজকে জামাইয়ের নামে হাঁস মারা হবে আর সারা গুষ্টি খাবে, তাই তো? ভালোই। তো রেখে আসতে চেয়েছিলাম ওখানে, একটু হেল্প করতে পারি, গাইড করতে পারি, সেটা টুরিস্টেরা তো এগুলো খুব ইয়ে করতে হবে, ট্রেনিং দিতে হবে। অমনিভাবে খাওয়াবেন না, কিরমভাবে হাত ধরে খাইয়ে দিতে দেখিয়ে দিতে হবে, এরকম করে ছড়ান মুড়ি। ভেদাল পাতার গাছ আছে অনেক। গন্ধ বেরিয়েছে। এমনি তো জঙ্গলেটা তো ইয়ে থাকে, জঙ্গলের সাদা গন্ধ পাতা- থাকে। কোনো গন্ধ থাকে কোনো গন্ধ একটা। থাকে একটা। না, এটা কিন্তু এই জায়গাটা তো আরো ওই আগে পেয়েছি। না, ইয়ে সূর্যটার ছবি দেখা আছে যদি। সূর্যটা তো মানে যেটুকু উঠছে গোপ্রোতে, কিন্তু ক্যামেরাতে যখন না দাঁড়ালে খেয়াল হবে। জয়ন্তীতে একটা দুর্ধর্ষ সানসেট পাওয়া যায়, আমি গতবার তুলেছিলাম, আমার তো প্রচুর ভালো ভালো ছবি এখানে তোলা আছে। ওইটা ওয়াচ টাওয়ারটাই যেতে হবে। হ্যাঁ, ওয়াচ টাওয়ারটা কি? এক্স্যাক্টলি। অন দ্য ওয়ে। ওটার দিকে একটু যেতে হবে। ওই অরুণ, ওই ওয়াচ টাওয়ারটার কাছে নিয়ে গিয়ে হ্যাঁ দেখিস। ও বেটে মানুষ, ওর লাভ না। ঠিকই। মাথার মাঝখানটা ফাঁকা হয়ে গেল, ঘষা খেয়েছে। रास ना आया रहना दूर क्या कीजिए रहा से मुकम्मल कर भी आओ वो जो अधूरी सी बात बाकी है वो जो अधूरी सी बात बाकी है वो जो अधूरी सी बात बाकी है करते हैं हम आज कबूल क्या कीजिए हो गई थी हमसे भूल क्या कीजिए ওই কি এসছিল से मयस्सर कर भी आओ वो जो दबी सी आसमाई है वो जो दबी सी आसमाई है वो जो दबी सी ওই যে বসা। आसमाई
আমরা জিরো পয়েন্টে পৌঁছে গেছি। এখান থেকেই বক্সা ফোর্ট এবং লেপচা খায়ের ট্রেক শুরু হবে। সামান্য উপরে একটা জায়গা ভিউ পয়েন্ট, যেখান থেকে যেটা শুরুর একটু পরেই পড়ছে। এই বেস থেকে 900 মিটার উঠলেই ভিউ পয়েন্ট, আর 900 মিটার দূরত্বে গেলে সেই ভিউ পয়েন্ট থেকে জয়ন্তী নদী, বালা নদীর একটা চমৎকার ভিউ আপনাদেরকে দেখাবো। মনোমুগ্ধকর এবং একটু বিশ্রাম নেওয়ার জন্য খুব আদর্শ জায়গা। দেখো এই দেখো এদিকে ছবি তুলছে। হ্যালো, এদিকে তাকা একবার। এদিকে তাকাই গো। কি হলো করিস? তোমার ক্যামেরা কাজে দেবে। এই হলো ট্রেক শুরু করার পর থেকে এই প্রথম view হ্যাঁ point। বাস। এটা তো কথা আগেই বলেছি। প্যারাগ্লাইডিং এর জন্য এখান থেকে লাভ। জয়ন্তী নদী আর বালা নদী, না জয়ন্তী নদী আর বালা নদী বোধ হয় প্যারালাল যায় দুটো। সামান্য হ্যাঁ প্রাতরাশ ব্রেকফাস্টের ব্যবস্থা,
করা হয়েছিল সেটার এখন সদ্ব্যবহার হচ্ছে। लेफ्ट जगह में देखने का क्या है? লেপচা। সেই লালগুলো কিন্তু পাতা জানিস তো? প্ল্যানচেটিয়া, নিয়ে নেবে ঝোল থেকে প্ল্যানচেটিয়া বলো ওটা। এটা তো ক্রিসমাসে ইয়ে করে হুম। ক্রিসমাসের সময় প্রথমে সবুজ থাকে পরে লাল হয়ে যায়। ক্রিসমাস ট্রি আশেপাশে সবসময় এগুলো থাকে। হুম। একটু করে উঠছে বুড়ো বুড়ো নিয়ে উঠে যাবে নিয়ে হাঁপিয়ে যাচ্ছে নিজে পারবে না, কবে আবার লেপচা খাতে কোন পুড়ি হচ্ছে। এগুলো দেখার মতো লাগে না এদের। হুম। যত্ন করে কত চেষ্টা করছেন উঠি থেকে কত প্লেন্সে হয়ই না কিছু। হুম। এ তো পরিষ্কার লিখেছে। আর এখানে দেখে যাই গাছটা এইটা তো থাকে হর্নবিল। না আরো এগিয়ে বাঁধিকে বোধ হয়, আরো এগিয়ে বাঁধিকে ওইটাই থাকে, এগিয়ে বাঁধিকে ওই যে গাছের তলায় যেটা। হুম, ওই যে বড় গাছটা ওটা নিচে। একটি ছোট বিশ্রামস্থল। আমরা দেখেছিলাম এটার উপরে। এখানে দুটি এই যে বিশাল গাছ আছে যার মধ্যে কিন্তু এইটার বেশ উপরে কিছু দেখেছিলাম। ধনেশ পাখি যাদের বিশাল ঠোঁট সেটা দেখা যায়। গতবার আমরা দেখেছিলাম, কিন্তু এইবার আর তারা দর্শন দিলেন না। এই ইংরেজি এই ইংরেজিটা আমি বুঝতে পারলাম না। মনে দুঃখ রেখে ফিরতে হলো। শর্ট আমি বয়স অনুযায়ী আমরা তো গোয়াই নেই বলবো না। এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে টুডে ক্লোজ। মানেটা কি? আমি বুঝিনি, শর্ট হাইটের বয় বলতে চাইছি বলে আমাদের গাইডের মতো। এই দুটো গাছে থাকে দাদা, এটা আর এটা হর্নবিল, ধনেশ। মনে হয় কৃষ্ণ বসছে না বুঝলি করলেন হুম, ভালো। যা বাবা, আমি এটাই বললাম তো। যা ওটার সঙ্গে বলি এটা না পরিষ্কার। এইটা ওটার পরে এটা এইটা হ্যাঁ এইটাই। এইখানে সে আমার সেই শ্বশুরবাড়ির পার্টির সঙ্গে দেখা হয়েছিল, মনে আছে? বাচ্চা আর বউ নিয়ে যাচ্ছিল, সুটকেস চলতো। ফল না হলে ফল তো হয়েছে মনে হচ্ছে না ফল হয়নি। ঠিক এই জায়গাটাতেই গতবার
এক দম্পতিকে দেখেছিলাম, তারা সুটকেস এবং সপরিবারে বক্সার ফোর্টের দিকে যাচ্ছেন। দুজনই স্থানীয়। ছেলেটি মনে হয়েছিল বাইরের, মেয়েটি স্থানীয়। তার মানে ছেলেটি শ্বশুরবাড়িতে এসেছে এবং শ্বশুরবাড়ি তাকে আলিপুরদুয়ার স্টেশনে নেমে সান্তারাবাড়ি গাড়িতে এসে ট্রেক করে শ্বশুরবাড়ি যেতে হচ্ছে, বউ এবং বাচ্চা সহ। সঙ্গে আবার সুটকেসও আছে, যেটা আমাদের আপাতত ট্রেক রুট, সেটা স্থানীয়দের কাছে বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তা। ভাবলেও কিন্তু বেশ অদ্ভুত লাগে এদের জীবন সংগ্রামের কাহিনী। যাবে অন্তত এটাকে জীবন সংগ্রামই বলা যায়, যাওয়া যেতে পারে। ট্রেক করে শ্বশুর বাড়ি যাওয়া। হুম, তাই আছে ভালো। সানরাইজ আর না শেরপা চিলেট। ঠিক আছে, কিছুটা এই হচ্ছে বক্সা ফোর্টের বাইরের দৃশ্য। এই বক্সা ফোর্ট প্রায় 867 মিটার, মানে প্রায় 2444 ফুট না, আসছে বলে অবস্থিত। আর renovation চলছে। ম্যাক্রো প্রকল্পের মধ্যেই পড়ছে। আলিপুরদুয়ার জেলাতে তো অবস্থিত বটেই, প্রায় 30 কিলোমিটার দূরত্ব এর আলিপুরদুয়ার থেকে। এই ভুটানের রাজা তার নিজের অংশ সংযোগ রক্ষা করার জন্য দুর্গ হিসাবে ব্যবহার করতেন এই বক্সা ফোর্টকে। আর এরপরেও তিব্বতের দখল নিয়ে অস্থিরতার সময়ে প্রচুর উদ্বাস্তু এসে এখানে আশ্রয় নেয় এবং এই দুর্গটিকে দুর্গটিকেই বলা যায় আশ্রয়স্থল হিসাবে ব্যবহারও করে। এক সময় প্রচুর কমিউনিস্টদেরকে এখানে বন্দি করে রাখা হয়। রবীন্দ্রনাথের এই বক্সা ফোর্টের সেই বন্দীদের উদ্দেশ্যে লেখা ফলকটা বিষয়ে এখানে একটি এখানটায় আছে। মিউজিয়ামও আছে, না, সেটা আমরা দেখতে পাবো না। এরপরে দেখতে যাব। এই বক্সা ফোর্ট কিন্তু বেশ ইতিহাস প্রসিদ্ধ তো বটেই, ইতিহাসের মানচিত্রেও একটা স্থায়ী জায়গা করে নিয়েছে বলা যায়। কিসের? গরুর গলায়? হ্যাঁ। আমি পেরোতে পারলে তোমার বউও পারবে। এই বক্সা ফোর্টকে, যেহেতু এটা ভুটানের রাজার তৈরি করা এবং তাদেরই দখলীকৃত ছিল, তো কোচবিহারের রাজার আমন্ত্রণে ব্রিটিশরা এখানে হস্তক্ষেপ করে আর দুর্গটা দখল করে, যেটা আনুষ্ঠানিকভাবে 11ই নভেম্বর 1865 সালে সিনচুলা চুক্তির মাধ্যমে
ব্রিটিশদের কাছে ভুটান রাজা হস্তান্তর করেন। ব্রিটিশরা এই দুর্গটিকে তারপরে এর বাঁশ কাঠের কাঠামো থেকে পাথরের কাঠামোতে রূপান্তরিত করে এবং মোটামুটি পুনর্নির্মাণ করেই বলা চলে। রেস্টোরেশন ব্রিটিশদের মাধ্যমেই হয়। আর এই দুর্গটিকে পরবর্তীকালে 1930-এর দশকে একটা উচ্চ নিরাপত্তাযুক্ত কারাগার হিসাবে ব্যবহার করা হয়। কারাগার বা বন্দি শিবির, কারণ এখান থেকে পালিয়ে যাওয়া ভার্চুয়ালি অসম্ভব। পেছন দিকে যদি জেল থেকে পালিয়েও যায় বা মানে দুর্গ থেকে, তাহলেও বন্য জন্তু তাদের আক্রমণে সে মারা যাবেই। এরকম একটা ভয়াবহ পরিবেশে এই দুর্গ বা জেল ছিল। দুর্গকে পরে জেল হিসাবে ব্যবহার করে ব্রিটিশ শাসক। এই হচ্ছে সেই মিউজিয়ামের সামনের অংশ। সেলুলার জেলের পরে কিন্তু বক্সা ফোর্ট, এটা ছিল ভারতের সবচেয়ে কুখ্যাত এবং নাগালযোগ্য কারাগার। সবাই নাগালযোগ্য কাদের কাছে? যারা এর মালিক, মানে ব্রিটিশরা। আর আন্দামানে তো ছিলই সেলুলার জেল। অনুশীলন সমিতি এবং যুগান্তর গ্রুপের জাতীয়তাবাদী বিপ্লবীরা, যেমন কৃষ্ণপদ চক্রবর্তীকে 1930-এর দশকে এখানে বন্দী করা হয়েছিল। 1930 সালে ফরওয়ার্ড ব্লক নেতা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন আইনমন্ত্রী অমর প্রসাদ চক্রবর্তীকেও 1943 সালে বক্সা ফোর্টে বন্দী করা হয়েছিল। এই ভিজিটটা তাছাড়াও কবি সুভাষ মুখোপাধ্যায়ের মতো কিছু কমিউনিস্ট বিপ্লবী বুদ্ধিজীবী, তারাও 1950-এর দশকে এখানে এখানে বন্দী ছিলেন। কিছু কিছু জায়গায় আমি শুনেছি, যদিও ইন্টারনেটে এর কোনো প্রামাণ্য তথ্য পাওয়া গেল না, যে নেতাজি সুভাষচন্দ্র বসুও নাকি কিছুদিন এখানে বন্দী ছিলেন। তো এমন হতেই পারে, এটাই ঠিক নয়। রবীন্দ্রনাথ হয়তো এটাকে আরো গৌরবান্বিত করার জন্য নেতাজির নাম এর সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ উইকিপিডিয়াতে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর উল্লেখ নেই। তাই কতটা সত্যি কথা এটা বলা মুশকিল। সেই জন্য তারা এটা বলবে না। বক্সা ফোর্ট থেকে বেরিয়ে মিউজিয়াম দেখে, বা বক্সা ফোর্টের সামনে থেকে বলা চলে, কারণ রিনোভেশনের জন্য বক্সা ফোর্ট এই মুহূর্তে বন্ধ আছে। এরপরে আমাদের লক্ষ্মী সরস্বতী গন্তব্য গণেশ হচ্ছে পর্যন্ত ভোগ দিয়ে পুজো করি, লেপচাখা। বলে ভোগ খাবো না। বাহ, মুসলিমরা এটা করে। আমার ভোগ খেতে হয় না। বললাম যে আমি যে মাইনে দিই সেটা দিয়ে তো তুমি রোজ খাবার খাচ্ছ। মাথায় ঢুকিয়ে দিয়েছে। ওই আর কি বললাম না। অর্ধশিক্ষিত সমস্যা এটাই। এই কুরবানের একটা আমার দারুণ লেপচাখা লেগেছে। বক্সা টাইগার রিজার্ভের পাহাড়ের চূড়ায় অবস্থিত। হ্যাঁ, আর ইন্দো ভুটান সুন্দর সীমান্তের চেহারা, কাছে সুন্দর কথাবার্তা। একটি এতদিন পরে। দ্রুপ্পা গ্রাম। দ্রুপ্পা উপজাতিরাই এই গ্রামে আমি কখনো যদি বসবাস করে। ওর সাথে যোগাযোগ করাতে পারেন করিয়ে দেবো। এই বক্সা টাইগার রিজার্ভ হচ্ছে ভারতের 15তম টাইগার রিজার্ভ এবং ভুটানের দক্ষিণ পাহাড়ি এরিয়াতে বক্সা পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি স্যাংচুয়ারি। ওর যদি স্কুলের কোনো টিম নিয়ে কখনো এখানে এদিকে আসে, আর এই লেপচাখা গ্রাম হচ্ছে ডুয়ার্স অঞ্চলের হইতে গেল আর একটা মাঝামাঝি জায়গা, স্কুল কলেজ। যেটা বক্সা ন্যাশনাল পার্কের সাথে কোথায় যায়? খুব কাছাকাছি থাকার জন্য অসাধারণ সেই প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা সমৃদ্ধ। এবার কিঞ্চিত খাড়াই আছে।
লেপচাখা গ্রাম এবং ভুটানের মধ্যে দূরত্ব মাত্র 2 থেকে 3 কিলোমিটার, যে কারণে এখান থেকে খুব সহজেই প্রায় 12 কিলোমিটার দূরে ভুটানের এই তো, একটি এই। অসাধারণ খায় না, কে সুন্দর তো খায় না, জায়গা রূপম ভ্যালি, সেখানে সস্তা না, ট্রেক করে যাওয়া যায়। জান যার অভ্যাস এমনি হবে, কিন্তু লাংসটা ওই যে যার অভ্যাস এমনি হবে। সেটি আবার রোভার্স পয়েন্ট বলে আরেকটি ট্রেক রুটের হ্যাঁ, এখানে উপর বসে। দিয়ে যায়। যারা পুরোটা যেতে পারবেন না তারা রোভার্স পয়েন্ট অবধি গেলেও কিন্তু খুব চমৎকার প্রাকৃতিক পরিবেশের উপভোগ করে আসতে পারবেন। হেভেন অফ ডুয়ার্স আমাদের হোমস্টে, তার সামনের মাঠ, লেপচাখায়ের ম্যাল বলা চলে একে। যেরকম কার্ড ভরবো 128 জিবি 256 জিবি। 128 বোধহয় 4K রেকর্ডিং হয় 2.5 ঘন্টা, না 256। খুব ভালো করে খেয়াল করলে দূরে আলিপুরদুয়ার শহর, কালচিনি শহর, বালা নদী, জয়ন্তী নদী, সংকোষ নদী, আবার ডিমা নদীকেও দেখতে পাওয়া যায়। বেশ কিছু বুদ্ধিস্ট এখানে বসবাস করেন, যাদের জন্য একটি চোরতেনও আছে, যা স্থানীয় বৌদ্ধদের কাছে একটি যথেষ্ট পবিত্র জায়গা।
গতবার আমরা এই সামনের হোমস্টেতে ছিলাম। এই হোমস্টে একদম ম্যালের একটু পাশে অবস্থিত, কিন্তু সেই সময় বেশ চলতো, নিচে একটি দোকানও আছে। এইবার দেখলাম তার রমরমা ব্যাপারটা একটু কমে গেছে। এখন আমরা যাচ্ছি বর্ডার আউটপোস্ট। এখানে এসএসবির একটি ক্যাম্প আছে, সীমা সুরক্ষা বল। যেহেতু ভুটান এখান থেকে খুব কাছে এবং ভুটানের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক, সেই কারণে এখানে এই ক্যাম্প ভারত সরকার বসিয়েছেন। যে কোনো বিপদে আপদে এবং দরকারে গ্রামবাসীদের পাশে এই সীমা সুরক্ষা বলের লোকজন সবসময় থাকেন। এই লেপচাখা গ্রামকে প্রায়শই ডুয়ার্সের রানী হিসাবে বিবেচনা করা হয়, কারণ এর জাদুকরী ক্যারিশমা যে আছে, এর ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য, সেই সব কারণে বেঁচে গেছে। ডুয়ার্সের মধ্যে দিয়ে প্রবাহিত 12টি নদীর প্যানোরামিক ভিউ যেটা লেপচাখা গ্রাম থেকে দেখা যায়, আমি আগেও বলেছি। আর দূর থেকে এই নদীগুলিকে একেবারে সমতল ভূমিতে ঘুরে বেড়ানো চকচকে সাপের মতো দেখায়, পর্যটকদের প্রায় মন্ত্রমুগ্ধ করে দেয়, যেমন আমাদেরও করেছে। এই লেপচাখা গ্রামে আমি আগেও বলেছি মূলত ড্রুকপা উপজাতির মানুষই বসবাস করে। বৌদ্ধ বা বুদ্ধিস্ট আছেই। লামাদের একটা খুদে লামাদের একটা ছোট জায়গা আমরা এরপরে যাব, সেটাও আমরা দেখতে পেয়েছি। ড্রুকপা লোকেরা এখানকার আদি বাসিন্দা। এই লোকেরা আদতে ভুটানি এবং পাহাড়ের নিচের অংশে যে নেপালি, তাদের থেকে কিন্তু আলাদা সংস্কৃতির অধিকারী। এদের বাড়ির স্থাপত্য একদম অদ্ভুত। ঘরের মধ্যে প্রচুর পেন্টিং আমরা দেখেইছি, আমাদের হোমস্টেতেও আছে। এইসব মিলিয়ে মিশিয়ে লেপচাখা গ্রামের ডুকপা উপজাতিরা কিন্তু বেশ পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় বস্তু। खुदे लामा है, এটা কি? এটা वो तो हिंदी बोलते हैं। नेपाली जानता है? हाँ? इंग्लिश नहीं जानता है? कौन सा जानता है? क्या जानता है? भूटानी जानता है? क्या करता है दिन भर में? तुम्हें नेपाली बोलो सहज बोलो। खेलता है? क्या खेलता है? गोली? क्रिकेट नहीं खेलता? क्रिकेट कौन है? जब लोग सुनेंगे हम कहाँ है? बॉल है, फुटबॉल है। क्या नाम है? हाँ? टिंकू। डांट ये कुछ। टिंकू नाम है? वाह, एक्सेलेंट। सब खुदे लामार बासस्थान। एकदम उसका देखो, उसका एकदम बगल में एकदम पागल में। तुम फेंको ओके देखो। जा टूट गया। अच्छा, মনে হচ্ছে আজকে কোনো একজন বাসন বাজবেই। ওখানে শিবার চেষ্টা করছিল, এখানে শিবি চেষ্টা করছে। আমি এগুলোর মধ্যে নেই। সব বুঝেছি। কথা বলে কিছু হবে, টার্গেট করে লাগাতে হবে, তবে আমি যেন পাশেই একদম কি লাগাবো, সেই পাশে লাগাতে গিয়ে
উদেল আমাদের বাসস্থান। হ্যাঁ হ্যাঁ না এটা আপনার আপাতত আমরা এমনি কিছু লেপচাকা গ্রাম ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই রাস্তা সোজা গিয়ে হ্যাঁ জয়ন্তী নদীর বুকে নেমে পড়ে এবং সেখান দিয়ে বড় মহাকাল ছোট মহাকাল হয়ে জয়ন্তী গ্রামেও চলে যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের এই ইয়েতে ওঠা যায়। প্রজাপতি এবং পাখি দেখার আদর্শ জায়গা এই ট্রেক। ওগুলো সিঙ্গেল, এই দুটো সিঙ্গেল, রেন্ট কোসের কি রেন্ট চলছে? হ্যাঁ সেই চলো ক্যাম্পে ঘুরে যেতে হবে, একটা মিস হয়ে যাবে। এদিকে ওই হোমস্টেরই কনসেপ্ট কিছুটা যাবো, কোথায় যাওয়া যাচ্ছে। হ্যাঁ আমাদের যে অধিকারী হোমস্টেতে 9,000 টাকা, এখানে দেখলাম 9,000 টাকায় পর্যটকদের আলাদা একটা মেজাজ দেওয়ার তাই জন্য, হওয়া উচিত। একটা ফিলিংস দেওয়ার জন্য লজিং তো 9,000 টাকা। টেন্ট বা তাঁবুতে থাকার হ্যাঁ, ব্যবস্থা অতটা নয় করা বোধহয়। আছে। দেখে নিচ্ছি। উৎসাহী
পর্যটকরা যোগাযোগ করতে পারে। হ্যাঁ ওটা একটু কস্টলি, ওটা কস্টলি, ওদিকের ওটাই বেশি কস্টলি। কি হয়েছে তো করে নাও না, মানে না না পায়খানা করেছি পুরো কে ওই ছোটটা ফুচকাটা গেলে দিয়েছে? বাহ, হ্যাঁ কাণ্ড করেছে বাবু। ও আর কে জেনে শুনে করেছে, কে এলো করতে গেছে কে জানে। ওই বলছি তো তারপরে যদি আমরা কয়েক নেই তাহলে তো আমাদেরই দোষ। থাকা যায়। হুম হুম সেই তো দেখি কাউকে পাওয়া যায় কিনা। হ্যাঁ লোকাল লোকজনই থাকে এখানে হয় চপ্পল। এবং আজকে হাওয়াই চপ্পল আছে। মানে সব সব রকমের এক্সপিরিয়েন্স আর কি জানি। কিরকম কনসেপ্ট মানুষের, ও রিমোটে এখানে টেন্ট লাগিয়ে হুকাবার লাগিয়ে দিয়েছে। লোকে আসি ইয়ং ছেলেপেলে বেশি আছে এসব জায়গায়। লোকানও আসবে। যা বলে দিই লিকারই হবে, চিনি আলাদা দিতে বললাম। হ্যাঁ কোথায় বলাই বাহুল্য এই লেপচাখা গ্রামে প্রায় কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, খুব রেয়ার দু এক জায়গায় হয়তো জিও পাওয়া গেলেও যেতে পারে। তাই সম্পূর্ণ বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে একদম নিজের সঙ্গে কয়েকদিন কাটানোর আদর্শ জায়গা হচ্ছে এই লেপচাখা। তৎকাল বলতে একটা আছে ওই ইয়ে থেকে
ইয়ারের মতন মানে এখন একটু দূর পাচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম তো কারেক্ট ডাইনামিক পেয়ার প্রিমিয়াম তো সেটা পাশে সেটা কোনো টিকিট 5-6 হাজারের নিচে না প্রিমিয়াম তো বলে মোটামুটি এই লেপচাখা গ্রামকে হলদারি করে এখন আবার হেভেন অফ ডুয়ার্স আমাদের যে হোমস্টে সেখানে ফেরার পালা। তুমি হেঁটে দেখো হাঁপাবে না, দেখো এখানে এসে করো। হ্যাঁ পেছনে করতো হ্যাঁ এবার কর গর্তটা পেরিয়ে। হ্যাঁ তুই সেলফি ওটা মোডটা অন কর, তোরা দেখতে দেখতে চ। এইবারে লেপচাখা থেকে নেমে আসার পালা। আমাদের সিনিয়র মোস্ট ইন এজ অ্যান্ড জুনিয়র মোস্ট ইন এনথুসিয়াজম বলা যায়, বা উৎসাহে সবচেয়ে বেশি আমি বোঝাতে চাইছি। জুনিয়র মোস্টদের যেমন এনথুসিয়াজম থাকে সেই রকম। রতনদা আমাদের লিডার, তার পদাঙ্ক অনুসরণ করেই চলা। আমাদের শান্তি দিবি না, ওই যে 0 পয়েন্টে ছেড়ে দেবে নিজেরা পিঠে করে নিয়ে যেতে হয়েছিল।
সেই পয়েন্ট যেখান থেকে শুরু করেছিলাম আমরা। 0 পয়েন্টের থেকে একটু ওপরে ভিউ পয়েন্ট। আসার সময়ও এখানে ব্রেকফাস্ট, ফেরার সময়ও এখানে ব্রেকফাস্ট। আমাদের কাছে বোধহয় একটা ব্রেকফাস্ট পয়েন্ট হিসাবেই পরিচিত হয়ে থাকলো। দেখ তোর অমলেটের কি অবস্থা, অমলেটের কি অবস্থা করবে। ফেরার সময় আমরা ঠিক করেছি যে 0 পয়েন্ট থেকে সান্তালা বাড়ি আমরা হেঁটেই ফিরব। সুন্দর রাস্তা, কোনো অসুবিধা হবে না, বরং এন্ডিওরেন্স টেস্ট হয়ে যাবে। যদিও সেটা উৎসাহক্রমে 28 মাইল বস্তি অবধি এক্সটেন্ডেড হয়েছিল। সেটা অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যে বিভোর হয়ে গিয়ে। দু 2013 সালে যেবার লাস্ট এসেছিলাম তখন কিন্তু এই সান্তালা বাড়ি থেকে 0 পয়েন্ট, এই যে চমৎকার রাস্তা দিয়ে আমরা হাঁটছি, তার অস্তিত্বই ছিল না। পুরোটাই ট্রেক রুট, পাথুরের রাস্তা এবং মাটি এবং পাথর মিশিয়ে বেশ বিপজ্জনক রাস্তা বললেই বলা চলে। একটু বৃষ্টি হলে তো সাংঘাতিক বিপজ্জনক। এই 2 কিলোমিটার কভার করতে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছিল, কিন্তু এবার একেবারে অবলীলায় চলে যাওয়া যাচ্ছে। যাই হোক, এই সান্তালা বাড়ি সম্পর্কে একটু জানিয়ে রাখি। জায়গাটিতে গাছ, প্রায় 300 প্রজাতির গাছ, হালের মতো 400 প্রজাতির ভেষজ, 10 প্রজাতির বাঁশ বিশাল হাইট হয় তো, এবং প্রায় হালের মতো 150টি প্রজাতির অর্কিড, 100 প্রজাতির ঘাস এবং 130 প্রজাতির জলজ উদ্ভিদ পড়ে গেছে এবং 9 প্রজাতির বেত রয়েছে। খুব সহজে অনুমান করা যাচ্ছে যে কতটা ফ্লোরা এবং ফনা দিয়ে সমৃদ্ধ এই সান্তালা বাড়ি এরিয়া।
বক্সা টাইগার রিজার্ভ এবং সান্তালাবাড়ি উভয়ই কিন্তু বিভিন্ন প্রকার আসার উদ্ভিদের সময় গাড়িতে এসে আমার অত্যন্ত মনটা একটু সমৃদ্ধ। খারাপই হয়েছিল, কষ্ট এখানে হয় বলে, প্রধান কিন্তু বৃক্ষ জায়গাটা খুব সুন্দর। হচ্ছে শাল, চম্পা, গামহার এবং শিমুল এবং আরও অনেক কিছু, যা সাধারণ মানুষের কাছে কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যেও খুব বিখ্যাত। বন্যপ্রাণীর মধ্যে চিতাবাঘ, বেড়াল, বেঙ্গল ফ্লোরিকান, রিগাল পাইথন, চাইনিজ প্যাঙ্গোলিন, স্লেন্ডার বিল্ড শকুন, হগ ডিয়ার, গ্রেট হর্নবিল এই জায়গায় খুব সাধারণ। তাছাড়াও এই স্থানটি 73টি প্রজাতির স্তন্যপায়ী পাওয়া যায়, যার মধ্যে ভারতীয় চিতাবাঘ, বেঙ্গল টাইগার, হাতি, স্পটেড চিতা, বড় সাইজের কাঠবিড়ালি, গৌড়, চিতল, বন্য শূকর, প্রচুর প্রজাতির প্রাণী কিন্তু এখানে পাওয়া যায়। আর এই বন্যপ্রাণীর অভিজ্ঞতার জন্য এটি খুব সুন্দর জায়গা। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনি এদেরকে দেখতে পেলেও পেতে পারেন। বলে বলে যে মাথায় সিগন্যাল টাওয়ার নিয়ে ঘোরে, না এটা রাস্তা না। এখান থেকে দেখা যাবে যেতে পারিস মানে গড়িয়ে একদম সোজা চলে এসে সরাসরি। মাছগুলো দেখে তো ইলিশ মাছ আর দিয়ে দিতে পারি। না না এটা নিয়ে চেষ্টা করি তো। হ্যাঁ শুধু করবে না, শুধুর ওপর তোর ইয়ে পাল্টে গেছে। আমারও পিঠে কোমরে ব্যথা হয়ে চেষ্টা করবো না নিয়ে। সান্তালাবাড়ি থেকে 28 মাইল ভটিয়া বস্তি অবধি যাওয়ার পাকা রাস্তা, যেটা আমরা হেঁটেই কভার করে গেছিলাম প্রায় 4 কিলোমিটার এর সৌন্দর্যের টানে। কিছুটা প্রাইমারি ট্রেকিং এক্সপিরিয়েন্স হয়ে থাকলো।
दीवाने दिल अरे चल कहीं दूर निकल जाए चल कहीं दूर निकल जाए कोई हमदम है चाहत के काबिल तो किस लिए हम संभल जाए चल कहीं दूर निकल जाए झूम के जब जब कभी दो दिल गाते हैं चार कदम चलते हैं फिर खो जाते हैं साहब हो जाने दो मुझको भी याद ये क्या दो पल को राही अरे मिल जाए बहल जाए चल कहीं दूर निकल जाए ये मस्तियाँ ये बहार दिल हो चला बेकरार मैं गिरता हूँ मुझे थाम लो भीगे लबों से मेरा नाम लो कितने करीब आओ कि एक हो जाए हम एक हो जाए हम एक हो जाए हम एक हो जाए चल कहीं दूर निकल जाए अच्छा है संभल जाए चल कहीं दूर निकल जाए अच्छा है संभल जाए 28 মাইল এরিয়ায় আমাদের থাকার জায়গা অধিকারী হোমস্টে। বহু পুরনো এবং বহু পরিচিত এবং অনেকটাই খ্যাতিসম্পন্ন হোমস্টে। বিশাল জায়গা নিয়ে খুব চমৎকার পরিষেবা দেয় এই অধিকারী হোমস্টে।
এই 28 মাইল হচ্ছে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে একটা ছোট বসতি, যেখানে 110টি পরিবার রয়েছে এবং 1960 সাল থেকে পরিবারের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। 1960 সাল থেকে তারা আছেন, আর আস্তে আস্তে পরিবারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এই 28 মাইল বস্তিতে পর্যটকদের জন্য হোমস্টে প্রচুর পাওয়া যায়। এরা আগে প্রায় ছিল না, এখন অনেকটাই বেশি হয়েছে। 2013 সালের রেসপেক্টে এটা অনেকটাই এখন বেশি আছে। প্রচুর সুসজ্জিত কটেজ রয়েছে। আর এই বক্সা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম বনভূমির মধ্যে একটি এবং এশিয়ান বাঘের আবাসস্থল, যাদের সংখ্যা কিন্তু সুন্দরবনের তুলনায় দ্বিতীয়। 1992 সালে বক্সাকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়, তখন কিন্তু এই এরিয়ার গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। 28 মাইল বস্তি বক্সা বন থেকে মানে সান্তালা বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। আর NH-31 এর সঙ্গে সংযোগ আছে এর, যেটি 25 কিলোমিটার দূরে রাজাভাত খাওয়া হয়ে বেরিয়ে চলে যায়। এই হোমস্টেগুলি এমন একটি জায়গায় অবস্থিত 28 মাইল, যেটা বালা নদীর লেভেলে অবস্থিত এবং পাখি দেখার জন্য একটা জনপ্রিয় স্থান হচ্ছে এই 28 মাইল বা 29 মাইল জায়গাগুলি। এখানে এই হোমস্টেগুলির রুম ভাড়া 1000 থেকে আরম্ভ করে 1500 টাকার মধ্যে পরিবর্তিত হয় সিজন বিশেষে। কটেজে 24 ঘন্টা গরম জল, ক্যাম্প ফায়ার, গাড়ি পার্কিংয়ের সুবিধা আলাদা ছাড়া যাবে না, সবগুলোই থাকে। অনেক সময় কিছু বেশি টাকার বিনিময়ে আপনাকে সুস্বাদু বাঙালি খাবারও পরিবেশন করতে পারে এরা। আমাদের হোমস্টের পেছনের একটি প্যারালাল রাস্তা আছে, যা সামনের রাস্তার সঙ্গে একই সঙ্গে চলে। তার ঠিক পেছনেই কিন্তু মোটামুটি ছোটোখাটো হলো বন শুরু। সব জায়গাটাই তো বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত, কোথাও বনের ঘনত্ব বেশি, কোথাও কম, কিন্তু পুরো জায়গাটি বনাঞ্চল এবং প্রাকৃতিক পরিবেশে ভরপুর। এই 28 মাইলে থাকার জন্য কিন্তু মানে আমাদেরকে মানে যে আসতে চাইবেন তাকে কিন্তু বন বিভাগের অনুমতি নিতে হবে। মূল এরিয়া থেকে যদি একটুও দূরে আপনি যেতে চান তাহলে। তবে যদি আপনি কটেজে থাকেন তাহলে সাফারি বা ট্রেকের মাধ্যমে জঙ্গল ঘুরে বেড়াতে পারেন। বনে বাঘ, হাতি, কাঠবিড়ালি, সম্বর, বাইসন, হরিণ প্রচুর দেখতে পাওয়া যায়। শীতকাল না হলে এবং চোখ খোলা রাখলে সাপ, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ দেখতে পাওয়া যাবে। একটি চা বাগানও কিছু দূরে রয়েছে, যেটা দেখতে যাওয়া যেতে পারে। সিকিয়া ঝোড়া বলে একটি জঙ্গলে একটি বোটিং স্পট রয়েছে, যেখান থেকে একটি ছোটোখাটো বোটিংয়ের এক্সপিরিয়েন্স করা যেতে পারে। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু 28 মাইল ভুটিয়া বস্তির এই হোমস্টে পর্যটকদের কাছে কিন্তু ধীরে ধীরে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে বলেই আমার বিশ্বাস।
হোমস্টেগুলোর একতলাতে মূলত যারা হোমস্টে চালান তারা থাকেন বা গাড়ি পার্কিংয়ের জায়গা থাকে, আর দোতলাতে মূলত পর্যটকরা থাকেন। এই অধিকারী হোমস্টেতে 1.5 তলাতে থাকেন হচ্ছে যারা অধিবাসী তারা, আর দোতলায় থাকেন পর্যটকরা, অতিথিরা সবাই। ঘরগুলি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ আরামদায়ক ব্যবস্থা। এটি আমাদের থাকার ঘর। অ্যাকচুয়ালি এই ঘরে 4 জন থাকার কথা, কিন্তু কোনো এই মুহূর্তে বুকিং নেই বলেই এটাকে ডাবল বেড হিসাবে ওনারা আমাদেরকে প্রদান করেছেন, যে কারণে আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। এই হচ্ছে ডাইনিং স্পেস, একদম প্রকৃতির মাঝে সুরম্য পরিবেশে অবস্থিত। প্রথম র্যাপিডটা এসছে, ও একদম ও শুধু না সামনে এবং এই ডাইনিং স্পেস থেকে চারধারের একটা অসামান্য দৃশ্য দেখতে পাওয়া যায়, যা হয়তো খাবারের স্বাদ এবং আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেয়। রিমির প্রেজেন্স অফ মাইন্ড ইজ অ্যামেজিং। ঋষিরা একটু অন্য চিন্তা ভাবনা করে, কবিতা লিখবে, ও কিরকম। রিমি হচ্ছে ভীষণ অ্যালার্ট। যে মুহূর্তে বাবা পড়েছে, ও কিন্তু সঙ্গে সঙ্গে বাবার হাতটা ধরেছে, চেপে ধরেছিল কিন্তু বাবার হাত। ওর পেছনে আরেকটা মেয়ে ছিল, সেও ধরেছিল। আমি ছিলাম লাস্টে, আর আমার পেছনে ঋষি। ঠান্ডা জল, 0 নিচে জলের টেম্পারেচার, প্রচন্ড ঠান্ডা ধরেছে। তখন বাড়িতে ঠাই ওই পেছনের ইনস্ট্রাক্টর যে সে এসে ওকে টেনে তুলেছে। ও তখন শুয়ে পড়ে আছে। আর আরেকজন যে ভদ্রলোক ছিলেন, এত স্রোত, তো মানে জান্সকার প্রচন্ড স্রোত ওই সময়। উনি ভদ্রলোক, আমি মানে একটা বিন্দুর মতন দেখলাম ওর কোথায় মিলিয়ে যাচ্ছে। ও ছুঁড়েছে ওই লাইফ জ্যাকেটটা, ছুঁড়েছে, দড়িটা ছুঁড়েছে। আমাদের আগে আরো 2টো ছিল, 2টো মানে আমাদের আগেটাও ছুঁড়েছে, ও ছুঁড়েছে পানি। একটা ফার্স্ট ছিল, সে ছেড়েছে, তখন এসে গেছে যে নিরাপত্তা করতে পারে। ব্যালকনি থেকেই দূরে বক্সা এবং ভুটানের পাহাড় দেখতে পাওয়া যায়, যে কারণে প্রাকৃতিক সৌন্দর্য দেখার ব্যাপারে এই 28 মাইল বস্তির এই হোমস্টে সত্যি একটা অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে। বক্সা মোড়, বালা ব্রিজ তো অনেক, কি বলে, যেটি আলিপুরদুয়ার থেকে এসে সোজা চলে গেছে বক্সা এবং ডান দিকে চলে গেছে জয়ন্তী। একেবারেই কোর এরিয়ার মধ্যে অবস্থিত, যে কোনো সময় যে কোনো বন্যপ্রাণী বেরোতেই পারে। আমরা সকালে এখানে এসেছিলাম কিছুটা গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়েই, এবং রাস্তাতে কিন্তু হাতির বিষ্ঠা দেখতে পেয়েছি। মানে হাতিও প্রাতকৃত্য করে গেছে কিছুক্ষণ আগে, তারপরে আমরা সেখান দিয়ে যাচ্ছি। ঘটনাটা কিন্তু বেশ রোমাঞ্চকর বলেই মনে হয়, এবং বিপজ্জনকও বটে। ডান দিকে জয়ন্তী, সোজা সান্তালা বাড়ি।
না না অনেকটা। একটি জরাজীর্ণ ওয়াচ টাওয়ারও আছে, ওঠার সাহস দেখাতে পারলাম না বসতে পারছি না, কারণ সিঁড়িগুলোর অবস্থা খুব একটা জল সুবিধার ওঠেনি নয়। মনে হচ্ছে। তার উপরেই বাজারে যদি গন্ধমাদন ভেঙে মার্কা পড়ে তাহলে শরীর দেখতে নিয়ে হবে। উঠলে ভেঙে পড়ে একটা দুর্ঘটনা ঘটানোর অবশ্যম্ভাবী চান্স থাকতেই পারে। সে বললে ভালো হতো, যদি ভেঙে যায়। চলো এবার কি করবো? যা তো অবস্থা। একটু তো যাবে, এখানে যে রাস্তা স্পিডে গাড়ি চলে হাঁটতে পারবে না। আমরা আমাদের প্রতিরক্ষা বাহিনী নিয়ে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন তারা আমাদের সঙ্গেই আছে। বেশ কিছু চার পেয়ে তাদের ছানাপোনা শুদ্ধ আমাদেরকে বনে পাহারা দিতে সঙ্গে এসেছে 28 মাইল থেকে। হোমস্টের মালিককে জিজ্ঞেস করে দেখেছিলাম, এত জমি থাকা সত্ত্বেও তারা খুব একটা ফসল ফলাতে পারেন না, কারণ হাতিদের উৎপাত। যে কোনো রকম ফসল ফলালেই হাতিরা মাঝে মাঝেই এসে কিন্তু বেশ ভালো মতোই অত্যাচার করে যায়। যে কারণে এটা একটা দুঃখের বিষয় যে প্রচুর ফাঁকা জমি পড়ে থাকা সত্ত্বেও তার প্রপার ইউটিলাইজেশন কিন্তু সম্ভব হচ্ছে না। এ বিষয়ে সরকার কিছু ভাবলেও ভাবতে পারেন বলে আমার মনে হয়েছে।
আচ্ছা ঠিক আছে কাজ করো। আমাদের আমাদের কলকাতা। বাড়ি কোথায়?